এবং উপস্থিত বড়দের জন্য আন্তরিক শ্রদ্ধা ও ওদের জন্য রইল অন্তরের অন্তরতম স্থল থেকে ভালোবাসা। আমরা এই যে মাকসাল নিয়ে আজকে দুটো পর্ব আলোচনা হয়ে গেছে, আজকে তৃতীয় পর্বের আলোচনা। কিন্তু ঘটনা হচ্ছে কি, যে মাকসালের যে চিত্র আঁকা আছে আমাদের ম্যাথমেটিক্যাতে, সেইগুলো হুবহু চিত্র আমরা বর্তমান দিনে সেই মতো ভাবে পাবো না। পেলে তো খুবই ভালো, না পেলে কি করব বা কি করা উচিত, আমরা কিভাবে এগিয়ে যাব। এবং আজকে আমরা যে মতো ভাবে দেখতে পাচ্ছি, আগামী দিনে যারা আজকে কম বয়সী, তাদের আরো এই চিত্রগুলো ঠিকঠাক ফুটিয়ে তুলতে বা রোগীর মধ্যে দেখতে বেগ পেতে হবে। তার মানে আমরা যেভাবে চিকিৎসা করে যাচ্ছি, আগামী প্রজন্ম তার চেয়ে আরো জটিলতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। সেই জন্যে তাদেরকে বা আমাদেরকে এই মাকসল কেন, ম্যাথমেটিক্যাল সমস্ত ওষুধগুলো চিনতে হবে খুব ভালোভাবে। অনেক সময় দেখা যায় আমরা বলতে বলতে মনে হয় যে এই মাকসলকে বিস্তৃত করার জন্য হয়তো আমরা বলছি কিছু কিছু কথা, কিন্তু মোটেই আমার সেরকম উদ্দেশ্য নেই জ্ঞানত। যাতে মাকসলের একটা চিত্র আমরা সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি, সেই চেষ্টাই আমাদের করে যেতে হবে। আমরা সকলেই জানি যে মাকসলের মানসিক লক্ষণগুলো খুব একটা পাওয়া যায় না, আবার পাওয়া যায় না বলা ভুল হবে, কিন্তু তাকে খুঁজে নিতে হবে। আজকের মূল আলোচনা যাওয়ার আগে একটু অন্যভাবে বলি, কারণ ম্যাথমেটিক্যাল একঘেয়েমি আর খাদ্য খাবারগুলো গুণগত মান যেভাবে নষ্ট হচ্ছে, সেইখান থেকে দাঁড়িয়ে ভেরি রিসেন্ট একটা ঘটনা শুনতে পেলাম বা আলোচনার জন্য এসেছিল, সেই ঘটনাটা তুলে ধরি। কোনো এক সৎ রাজনৈতিক চিন্তাশীল মননের ব্যক্তির মাছ চাষ নিয়ে আজকের কথাবার্তা বলছি। এটাও বলে রাখি যে গুটি কয়েক জীবাণু রোগের কিন্তু কারণ হতে পারে না। আমরা যদিও এখানে মাছ চাষ নিয়ে একটু কথা বলবো, এবং এই ভাইরাস বা জীবাণু যাই বলি না কেন, এই সমস্ত বিতর্ক কিন্তু এই প্রসঙ্গে একটু এড়িয়েই চলবো। ইন্টেনশনালি সেই ভদ্রলোকের নামটা আমি করলাম না, ঘটনাটা বলি। মাঝে মাঝে মাছের যে ভাইরাস জনিত কিছু কিছু রোগ দেখা যায়, যা থেকে চাষিরা খুবই ক্ষতিগ্রস্ত হয়। একরকম তারা দিশেহারা হয়ে, বা অনেক সময় যেহেতু ভীষণ ক্ষতি হয় অনেকে, তাই তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এইরকম একজন ব্যক্তির সঙ্গে আমার আলোচনা চলে, এবং এই যে ভাইরাস দেখা যায় মাছের লেজের আগের অংশতে অনেক সময় ক্ষত দেখা যায় এক প্রকার। এখন এই ক্ষত কাটতে জন্য
বা যেটা সাধারণভাবে বিচার করা হয় ভাইরাস, তার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত যে হচ্ছে, সেখান থেকে অনেকে করেন কি, কখনো অ্যান্টিবায়োটিক, কখনো বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে, এবং এর প্রভাবটা কিন্তু আমাদের মানুষের উপরও পড়ে। যাই হোক, জনৈক ব্যক্তি হোমিওপ্যাথিক ওষুধের খোঁজ খবর নেন। সেখানে কথা প্রসঙ্গে তিনি বলেন যে, আমি সালফার 200 খুব সম্ভবত পুকুরের চারিদিকে খুব বেশি বেশি করে ছেটানোর ব্যবস্থা করেছি। এটা অবশ্য কোনো এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করেছেন। বিষয়টা আমার কর্ণগোচরে যখন আনলেন, আমার কিন্তু বক্তব্য ছিল সমস্ত ঘটনা শোনার পরে যে মার্কসল। কিন্তু মার্কসল বললেই তো হবে না, কেন? বিষয়টি যুক্তি সহকারে আপনাদের কাছে একটু প্রেস করার চেষ্টা করছি। এখানে আরেকটা কথা আবারও বলে রাখি, রোগ হয় কেন? না, আভ্যন্তরীণ কারণের জন্য ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য, যা অবশ্য এই স্বল্প পরিসরে এখানে আলোচনা করা সম্ভব নয়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আভ্যন্তরীণ কারণ নিয়ে খুব একটা মানে দ্বিধাদ্বন্দ্ব বিতর্ক এড়িয়ে চলবেন, কারণ এই জায়গাটা আমরা খুব ভালো করে পরিষ্কার করতে পারবো না, মানুষের ক্ষেত্রে ছাড়া। প্রথমত, ভাইরাস জনিত এই ক্ষত দ্রুত ছড়িয়ে পড়ে, এইটুকু আমরা জানি। আর কি হয় না, মাছগুলো হঠাৎ এবং খুব দ্রুত মানে তারা অসুস্থ হয়ে পড়ে খুব দ্রুত, কথাটা কিন্তু খুব দ্রুত, এবং মারাত্মক ক্ষতিকর অবস্থায় তারা পৌঁছেও যায়। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি না, ডিস্ট্রাকটিভ প্রসেস। এখানে আমরা একটা মাকসালের লক্ষণ পেতেই পারি, নিতেই পারি। এছাড়া অন্যান্য ওষুধেও অবশ্য আছে, সেটা আলাদা কথা। তাহলে কি আর কি আমরা দেখতে পাচ্ছি না, তার যে ক্ষতগুলো, তার যে মানে লোকাল সিমটমস এখানে বলি, এই একেবারে হুবহু মাকসলের মতো। সেই কারণে আমরা মাকসল বলি। এই যে দ্রুত ক্ষয়ের দিকে আগিয়ে যা বা মারাত্মক ধ্বংসের দিকে আগিয়ে যা, সেটা কি আমরা যদি সিপ্লেটিক নাইজম বলি খুব অন্যায় হবে? সেটা আমি আজকে শ্রোতাদের কাছেই ছড়ে দিলাম। আর বুঝতেই পারছেন, সিপ্লেটিক মায়াজম যদি পাই, সেক্ষেত্রে আমরা অ্যান্টিসিপ্লেটিক ওষুধের কথা নিশ্চয়ই ভাববো। তাহলে এখানেও আমরা মাকসালের চিত্র দেখতে পাচ্ছি। আর কি দেখা যাচ্ছে, ক্ষতর ধরনও বলেছি, এবং খুব আবারও বলছি, দ্রুততার সাথে ধ্বংসের দিকে আগিয়ে যায়। তার মানে এখানে একটা আমরা কি পাচ্ছি, ডিস্ট্রাকশন দেখতে পাচ্ছি। এই ডিস্ট্রাকশনটার জন্যই কিন্তু আমরা মূলত একটা অ্যান্টিসিপ্লেটিক ওষুধের খোঁজ নেব। সেই ক্ষেত্রে মাকসলের ক্ষমতা আছে, এবং লোকাল সিমটমসও কিন্তু মাকসলের মতো পায়। আমরা মাকসল দিয়ে ব্যবস্থা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় তিনি সেটা করেননি। আর এখানে যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে তিনি এই যে সালফার দিলেন, এইটা যদি সত্যি সত্যি সিপিলিটিকের মতো ক্ষত হয়,
বা এই যে ডিস্ট্রাকশন, এখানে কিন্তু সালফার খুব দ্রুত অন্য জায়গায় নিয়ে চলে যাবে, মারাত্মক ক্ষতির, আরো ক্ষতির দিকে নিয়ে চলে যাবে। তাই সালফার আমরা যারা কি জন্তু জানোয়ার পশু পাখি যেখানেই ব্যবহার করি না কেন, সেখানে কিন্তু আমরা খুব বুঝেই ব্যবহার করি, যেন এটা সালফার সম্পর্কে একটা সতর্কতা হিসাবে বললাম। এবারে গত দিনে আমরা সম্পূর্ণ আলাদা মূল আলোচনায় চলে যাই। গত দিনে আমরা নোসর নিয়ে আলোচনা করেছিলাম। হ্যালো, শোনা যাচ্ছে দীপেন? আচ্ছা, এবারে আমরা হ্যাঁ, ঠিক আছে, এবারে আমরা মূল আলোচনায় চলে আসি। গতদিনে নোসর শ্রেণীর ওষুধের কথা আমরা বলেছিলাম এবং কখন, কোথায়, কি অবস্থায় কার্যকরী বা প্রয়োগ সম্পর্কে কিছু কিছু ধারণা দেওয়া হয়েছে। আমরা নোসর শ্রেণীর ওষুধকে বা ওষুধের মধ্যে তিনটে মায়াজমের কার্যকারিতা কম বেশি দেখতে পাই। কিন্তু কেন এটা, এই যে নোসরের মধ্যে তিনটে মায়াজমের ক্ষমতা কেন দেখতে পাচ্ছি? কারণ নোসর ওষুধগুলো যখন পোটেন্টাইজ ফর্মে আনা হয় বা পোটেন্টাইজ শক্তিকৃত করা হয়, ওই সময়টা কি হয়, মূল পিরামিডটা কিন্তু যে শরীরে ওটা করা হচ্ছে, দেখা হচ্ছে বা শক্তিকৃত করা হচ্ছে, সেই শরীরে যে দূষিত আছে কম বেশি, বর্তমান সময়কালের কথা বলছি, বা যে যে দোষগুলো তার মধ্যে আছে, সেগুলো কিন্তু সংমিশ্রিত হয়েই থাকছে, সংমিশ্রিত হয়েই শক্তিকৃত হয়ে যাচ্ছে। এই কারণে নোসট একটা কিন্তু শক্তিশালী ওষুধ হিসাবে গণ্য হয় এবং আমরা যে কোনো দুরারোগ্য রোগীকে সিমটমস যখন ঠিকঠাক মতো কোনো ওষুধের পাই না, অর্থাৎ কোনো ওষুধের চিত্র যখন আমরা ঠিকঠাকভাবে নির্ধারণ করতে পারছি না, তখন কিন্তু নোসট ওষুধ ব্যবহার করব, যেটা গতদিনে আমি বারবার বলতে চেয়েছি। আজও সেই কথা পুনরাবৃত্তি হলো। গতদিনে আলোচনা আমরা দেখেছিলাম যে স্পন্ডিলাইটিস, সেখানে আমরা নোসটকে ব্যবহার করতে পারি এবং কিভাবে কেন ব্যবহার করব সেটাও বলা হয়েছে। আর্থ্রাইটিসের উপর আজকে একটা রোগীর চিত্র আমি দেব, তার আগে বলে নিই যে আর্থ্রাইটিসে রাস্টক্স, সোজা, এই সমস্ত ওষুধগুলো একরকম অপব্যবহার হয় এবং অনেক সময় এই রাস্টক্স, সোজা, এই সমস্ত ওষুধগুলো কিন্তু বা এই ধরনের আরো যে সমস্ত ওষুধগুলো আমরা অপব্যবহার করে থাকি, সেখানে কিন্তু রোগীটাকে একটা ক্ষতিকর অবস্থায় পৌঁছিয়ে দিতে পারে। এইটা যেন আমরা খেয়াল রাখি। এখন অনেক সময় কি ঘটে, আমি আর্নিকা দিলাম বা আমি রাস্টক্স দিলাম, আমি সোজা দিলাম, মানে সেইটা কমে গেল মানেই রোগীটা ভালো হয়ে গেল, এরকমটা যেন না ভাবি। যাই হোক, এবারে একটা রোগীর কথাই বলা যাক। কোনো এক রোগী আর্থ্রাইটিসে কষ্ট পাচ্ছে, মুখে দুর্গন্ধ, ঘামে দুর্গন্ধ, কষ্টের পর থেকে
বাম পাশ ফিরে শুতে চায়। ব্যথা স্থান অত্যন্ত স্পর্শকাতর, ঠান্ডা লাগলেই তার গাল গলা গ্ল্যান্ড গুলো ফুলে যায়। দিন রাত্রির সকল সময়ে যন্ত্রণা, কষ্ট। আঘাতের ইতিহাস আছে, বর্ষায় কষ্ট বেশি হয়, তুলনামূলকভাবে বর্ষাতেই তার কষ্টটা বেশি হয়। ব্যথা স্থানে গরম পছন্দ করে। অতীত ইতিহাসে আমরা পেয়েছিলাম টিকা। ছোটবেলায় অতিরিক্ত কান্নাকাটি খুব ভাইটাল জায়গা। ছোটবেলায় অতিরিক্ত কান্নাকাটি যা রাতে বেশি হতো। রোগের নাম বলে শেষ করা যাবে না ফ্যামিলি হিস্ট্রিতে, তবে বাত, অর্শ উন্মাদ, আত্মহত্যা, ক্যান্সার ইত্যাদি ইত্যাদি। মানসিক লক্ষণ বলার আগে একটা কথা বলে নিই, এই যে পাস্ট হিস্ট্রিতে ছোটবেলায় যে কান্নাকাটি পেলাম, আবার সেটা রাতেও বেশি পেয়ে গেছি। আবার এখনকার যে সমস্ত কষ্ট সেগুলো কিন্তু সারা দিন রাত একই রকম। এই জায়গাগুলো আমাদের একটু ভালো করে মার্ক, লাল কালি দিয়ে রেখে ভাবতে হবে। যাই হোক, মানসিক লক্ষণ আমরা যেটা পেয়েছি, রোগের বহিঃপ্রকাশ মারাত্মক, সরি, রাগে এবং ধ্বংসাত্মক, মানে ভেঙে চুরে একাকার করে দিতে পারে। অত্যন্ত স্পর্শকাতর, সামান্যতে মানে মারাত্মক অবস্থা, মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। আর কেন্টের কথা অনুযায়ী বলতেই হয় যে মানবের মন যেমন হবে, রোগের বহিঃপ্রকাশও তেমন হবে। এইখান থেকে আমাদের বুঝতে অসুবিধা নেই যে রোগটা কতটা কষ্টকর বা কোন স্তরে পৌঁছেছে। মানসিক লক্ষণগুলো দেখ, নির্দিষ্ট কোনো বিষয়ে চিন্তা করতে অসুবিধা হয়। এবারে আসি, আমাদের চিকিৎসক বন্ধুরা আর্নিকা দিয়েছেন, পিপার সালফার দিয়েছেন, মাক্সল দিয়েছেন, থুজা দিয়েছেন, ডাস্টার দিয়েছেন, দুটা দিয়েও ব্যর্থ। এখন এই কথাগুলো এখানে তুলে ধরার অর্থ এটা নয় যে কোনো চিকিৎসককে ছোট করে দেখা। আসলে তিনি যেমনটা বুঝেছেন, জেনেছেন, করেছেন, কিন্তু আমার ভাবনাটা বা একজন হোমিওপ্যাথ হিসেবে যেটুকু ভেবেছি সেটাই আপনার সামনে তুলে ধরব। তার ভাবনাটা হয়তো এরকম ছিল যে যেহেতু আঘাতের ইতিহাস পেয়েছেন এবং স্পর্শকাতর, সেই জন্য হয়তো আর্নিকা ব্যবহার করেছেন। আবার হিপার, সেখানে হয়তো ঠান্ডা লাগে, মানসিক দিক থেকে অত্যন্ত সেন্সিটিভ, তাই ব্যবহার করেছে। থুজা হয়তো বর্ষায় কষ্ট বেশি হতো, এই জন্য ব্যবহার করতে পারে। আবার মুখে গন্ধ, দুর্গন্ধ, বাম পাশ ফিরে শুতে চায়, মাক্সল দিলেন। কিন্তু কেন স্থায়ী উপশম হচ্ছে না, এটা আমাদের কিন্তু ভাবায়। প্রথম কথাই হচ্ছে যে এখানে ওষুধগুলো এত ঘন ঘন চেঞ্জ হয়েছিল যে আদৌ যদি কোনো সঠিক ওষুধ পড়েও থাকে, কারণ আমরা তো সবাই চিন্তা ভাবনা করি ঠিকঠাক ওষুধটা দেওয়ার, কিন্তু তবুও ওষুধের কাজটা আমরা ভালো করে পর্যবেক্ষণ না করায় হয়তো সঠিক ওষুধ পড়া সত্ত্বেও রোগীটা আরোগ্যের দিকে যায়নি। আমি যে কথাটা বলেছিলাম প্রথম কথা, সেটা রোগীদের তিনটে দোষ দেখা গেলেও সিফিলিটিক মায়াজমে প্রাধান্য পাচ্ছে, এটা আমি লক্ষ্য করেছিলাম। বা আপনারা যদি কেসটা ভালো করে দেখেন, তাহলে সেই যে ছোটবেলাকার কান্না, যা সিফিলিটিক মায়াজমের মধ্যে প্রমিনেন্ট আছে,
ছিল, সরি, ছিল, সেটাও রয়েছে। রোগের কারণ এখানে আঘাত নয়, তাই আর্নিকা মন্টেনা হয়তো কার্যকরী হয়নি। আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে বলছি। ছোটবেলাকার যে ইতিহাস, হিপার যে আর্নিকা কার্যকরী হয়নি, সেটা ছোটবেলাকার ইতিহাস থেকে আমরা পেলাম যে আঘাত। আর হিপার মানসিক এবং শারীরিক মানে দিক থেকে বিচার করলে যে ওভার সেন্সিটিভ, সেটাও পাওয়া গেছে। মানে কিরকম, এটা যেন একেবারে সেই লজ্জাবতী লতা আর কি। মানে যেমন সামান্য লজ্জাবতী লতা যেমন সামান্য স্পর্শে গুটিয়ে যায়, তেমনি কিন্তু অল্প ঠান্ডা বা মানসিক দিক থেকে সামান্যতে কিন্তু বিস্তর হয়। হিপার একটা অ্যান্টিসিপিলেটিক ওষুধ, তবু কার্যকরী না হওয়ার কারণ হিপারের চেয়েও আরো মারাত্মক শক্তিশালী ওষুধ দিয়ে হিট করা উচিত বলেই মনে হয়, আমার যেটা মনে হয়েছে। মার্কসওয়ালো কিন্তু অ্যান্টিসিপিলেটিক ও গভীর ক্রিয়াকারী ওষুধ, কিন্তু কার্যকর হয়নি। মার্ক একেবারে মার্কের যে লক্ষণ নেই সেটাও বলা যাবে না। এবারে ছোটবেলাকার ওই যে কান্না, সেটা কি সিফিলিসকে ইন্ডিকেট করে না? আরো পিছনে ফ্যামিলি হিস্ট্রি চলে যান, কিসি ইনহেরিট করছে দেখুন। সেজন্য মার খিপায়ের মতো গভীর কার্যকরী ওষুধ প্রয়োগ করা দরকার, তাতেও আমরা ব্যর্থ হচ্ছি। এখানে এখানেই প্রয়োজন নসরে। গতদিনেও বলেছি, আজকেরও বললাম যে নসর ওষুধটা যদি আমরা ঠিকঠাক ভাবে সময় মতো ব্যবহার করি, তাহলে কিন্তু রোগী অনেক দ্রুত আরোগ্যের দিকে চলে যেতে পারে। এখন অনেকের মনে হতে পারে যে আমরা কেন মাস্কল পড়াতে গিয়ে এই সমস্ত অপ্রাসঙ্গিক আলোচনায় আসবো। এখন একটা ওষুধকে চিনতে গেলে তার যদি কোথাও সতর্ক করার দরকার বলে মনে হয়, সতর্কতা হিসাবে আমাদের কিছু জানতে হয়, এবং কোথায় ব্যর্থ হচ্ছি, কি অবস্থায় আমাদের প্রয়োগ করা উচিত ছিল, সেগুলো কিন্তু আমাদের জানা উচিত বলেই মনে হয়। এবারে আহ, আরেকটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, রোগীর মধ্যে যখন কোনো ওষুধ অতিরিক্তভাবে ওভার মেডিকেটেড করা হয়, বা মানে উচ্চ থেকে কোনো ভুল ওষুধ, ভুল রেমেডি, উচ্চ থেকে রেমেডি বলবো না, ওষুধই মানে ড্রাগ বলবো, উচ্চ থেকে উচ্চ স্তরে ওষুধপত্র ব্যবহার, শক্তি ওষুধ ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু নশো টষক দেওয়ার যুক্তিসঙ্গত বলেই আমার মনে হয়। আরেকটা কথা, এই রোগীটাকে কিন্তু সিফিলিনাম দিয়ে আমরা যেমন আরোগ্যের দিকে নিয়ে যেতে পেরেছিলাম, সেই সাথে কিন্তু একটা সমস্যার কথা না বললে অন্যায় হবে। সেটা হচ্ছে এই রোগীর মধ্যে সংসারে কিন্তু ভীষণ মানে সমস্যা ছিল। এমন আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব রোগীটাকে কাউন্সেলিং করা। কাউন্সেলিং করার পরে সপ্তাহখানেক আমরা গ্যাপ দিয়েছিলাম, ওষুধপত্র না দিয়ে রেখে দিয়েছিলাম। কোনো তারপরেই কষ্ট যখন আরো মানে বিনা ওষুধে রাখা যাচ্ছে না, সেই সময় আমরা
ওষুধ দিয়েছিলাম এবং যেটা বলা হয়েছিল যে সমস্যাটা কি আপনার একার, কারণ সমস্যা ছাড়া তো মানুষ হয় না, সমস্যা মানুষের মধ্যে থাকবেই। এই সমস্ত কিছু বলার পরে এবং ওষুধ দেওয়ার পরে দেখা গেল রোগীটা আস্তে আস্তে আরোগ্যের দিকে আসলো। এবারে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি সরি, শুধু ওষুধ দিলেই কিন্তু আমাদের সব কাজ শেষ? না, শুধু ওষুধ দিয়ে কিন্তু রোগী ভালো করা যায় না। তার আর কি অসুবিধা আছে, আর কি সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ওভারকাম করার। যদি আমরা ওভারকাম না করতে পারি তাহলে মাক্সল কেন, সিপ্লেনাম কেন, সমস্ত ওষুধ দিয়েও আমরা ব্যর্থ হতে পারি ঠিকঠাক রেমেডি হলেও। এবারে মাক্সলের মানসিক লক্ষণ নিয়ে কিছু কথা বলি। ঘটনা হচ্ছে, বহুবারই বলেছি যে মাক্সলের চিত্র পেতে কিন্তু আমাদের কাছে খুব একটা অসুবিধা হয় না। আবার মানসিক লক্ষণগুলোও কিন্তু মাক্সলের মধ্যে খুব একটা বেশি ফুটে ওঠে না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু যখন রোগীটা জটিল, মাক্সলের রোগী যখন জটিল থেকে জটিলতর অবস্থায় পৌঁছে যাবে, যে পেশেন্টটাকে হয়তো মাক্সল 15-20 বছর আগে দেওয়া উচিত ছিল, আজও কিন্তু সেই মাক্সলের চিত্র আছে। তাহলে এই যে তার অবস্থা স্টেজগুলো যে পাল্টিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রাইমারি স্টেজ, সেকেন্ডারি স্টেজ, তারপরে যে টার্সিয়ারি স্টেজে যদি রুগীটা চলে যায়, সেখান থেকে সিমটমসগুলো কালেকশন করা কিন্তু খুব দুরূহ হয়ে যায়। অনেক সময় পরীক্ষা হোমিওপ্যাথির পক্ষেও খুব কঠিন হয়। যাই হোক, মেন্টাল সিমটমস, প্রথমেই যে কথাটা বলবো যে মাকসলের মধ্যে আমরা কি দেখতে পাই, তার লস অফ উইল পাওয়ারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আবার এটাও বলবো না যে মাকসলের পেশেন্ট শুধু তার নির্ভর হবে, তার ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যাবে, সে কথা বলছি না। কিন্তু এই সিমটমসটা যখন পাচ্ছি, ইভ্যালুয়েশন অফ সিমটমস এর ক্ষেত্রে কিন্তু এই লক্ষণটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ইচ্ছা শক্তি নষ্ট হয়ে যায়। এবারে কি হচ্ছে না, যখন তার ইচ্ছা শক্তি নষ্ট হয়েছে কেন, না ভাইটাল ফোর্স এখানে কিন্তু ডিরেঞ্জ, অর্থাৎ জীবনী শক্তি আক্রান্ত, তাই কিন্তু মানুষটার মধ্যে ইচ্ছা শক্তি নষ্ট হয়েছে। কি হচ্ছে, মেমোরি উইক হয়ে যাচ্ছে, সব কিছু ভুলে যাচ্ছে, বোধ শক্তি দুর্বল হয়ে পড়ছে। এখানে আমাদের কারো বুঝতে অসুবিধা নেই যে এটা সিপ্লেটিক মায়াজমের ধর্ম, এবং এটা মাকসলের মধ্যেও পাওয়া যায়। অন্যান্য ওষুধেও কিন্তু কম বেশি এই লক্ষণ পাওয়া যায়, যা পরবর্তীতে আমরা তুলনামূলক আলোচনার মধ্যে দিয়ে দেখতে পাব। এখন একটা কথা উঠে আসতেই পারে যে মাকসল কি শুধু বোকা ডাল এইরকম নির্ভর? না, এটাও মাথায় রাখতে হবে যে সে কিন্তু খুব বুদ্ধিমান হতে পারে, চালাকও হতে পারে, যেটা আমরা অরামিও পাই, সিপিলিনামে পাই। কিন্তু যে এই ক্ষেত্রে যেটা বলবো, যে ধীরে ধীরে কিন্তু তার বুদ্ধিটা লোপ পায়, ধীরে ধীরে সে বোকা হতে চলে, ধীরে ধীরে তার বোধশক্তি হারিয়ে যায়।
একটা সময় গিয়ে তার এই মানে বোধ বুদ্ধিটার অবনতি হবে। সিফিলিটিক মায়োজমের এটা ধর্ম, এটা মাকসলের মধ্যেও আমরা পাই। তাহলে দুটো কথা আমাদের খুব মাথায় রাখা উচিত, যেটা আমরা মাছের কথা বলতে গিয়ে বললাম, যে দ্রুত, আর্লি, আর কি পেলাম এখন আমরা, যে ধীরে ধীরে কিন্তু তার মেমোরিটা উইক হবে, বোকা হয়ে যাবে। আর আমরা দেখতে পাই মাকসলের রোগী যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু খুব ধীর গতিতে দেয়, যেহেতু তার ভাইটাল ফোর্স দুর্বল, সে তাই অসুস্থ হয়ে পড়ছে। এখানে এই যে ধীর গতিতে দেওয়ার অর্থও কিন্তু সেই বোধ শক্তি বা চিন্তা শক্তির অভাবই, এটাও আমরা বলতে পারি, যা সিফিলিটিক মায়োজমকে নির্দেশ করে। এবং এটা মাকসলে একটা লক্ষণ, যে খুব স্লো উত্তর দেয়, খুব যে কোনো প্রশ্নের উত্তর, হয়তো চিন্তা শক্তি কম থাকার জন্য বা বোধ শক্তি কম থাকার জন্য। মার্কস অবশ্যই এখানে আরেকটা কথা বলে রাখি, প্রথম দিকে আসলে হয়তো এই রুগীটাকে আমরা চট করে চিনে নিতে পারবো, কিন্তু যত এটা শেষের দিকে আসবে, মানে রোগী আরো জটিলতার দিকে এগিয়ে যাবে, তখন কিন্তু এই সিমটমসটা আমাদের বুঝতেও অসুবিধা হয়। বিপরীতটাও হয়, অনেক সময় দেখা যায় যে চটপট সেই সময় সিমটমসটা চিনে নেওয়া গেল, কিন্তু আজ আর মাকসল রোগীটাকে দিলেও কাজ হবে না, কারণ সেই সময়টা আমরা অতিক্রম করে এসেছি। মাকসলের রোগী মনোকষ্ট, অপমান থেকেও কিন্তু চরম অসুস্থ হয়ে পড়তে পারে, যেটা আমরা অন্যান্য ওষুধের মধ্যে পাই, স্ট্যাপিতে পাই, বা আরো যে সমস্ত ওষুধগুলো আছে। তবে এখানে কিন্তু আমরা যেন না বলি যে মাকসলের মধ্যে যেটা হবে বা সিফিলিটিক মায়োজমের মধ্যে যেটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাকশনটা হয়তো সামান্য, কিন্তু তার যে রিয়াকশন, প্রতিক্রিয়া, সেটা কিন্তু ভীষণ মারাত্মক। এইটা আমাদের মনে রাখতে হবে। এখন সবই তো নেচার, একটা ওষুধের মধ্যে আমরা পাবো এমনটা আশা করাও ঠিক নয়, হতে পারে এইগুলো, থাকতে পারে, যাই হোক। এখন এদের অসুস্থ হওয়ার পিছনে কিন্তু অপমান একটা ঘটনা হতে পারে, যেমন হবে না এই অপমানটা, এটাও কিন্তু রোগীর মধ্যে প্রভাব ফেলবে না। কিরকম, এখন দিয়াজলা, আমরা যদি ওই যে দিয়াজলাই কাঠি দিয়ে আগুন জ্বালাও মনে করে জ্বালাতে পারবো, তার আগে কিন্তু আমাদের বারুদটার দরকার। যদি বারুদ না থাকে তাহলে আমরা আগুন জ্বালাতে পারবো না। অর্থাৎ এখানে বলতে চাই যে মায়ম জনিত যে প্রবণতা, অর্থাৎ সিফিলিটিক মায়োজম যদি আগে থেকেই উপস্থিত থাকে, তবেই কিন্তু এই অপমানটা বা এই ধরনের অসুবিধাগুলো তার মধ্যে কিন্তু আহ, তাকে রোগী তৈরি করতে পারবে, নচেত না। অর্থাৎ কজেশন, সে এখন সেটা অন্য কোনো জায়গায় আলোচনা করা যাবে। এবারে এই যে দেশলাই কাঠি বারুদ এত কথা বলা হলো, এত কিছু চিন্তা ভাবনার পরেও কিন্তু হোমিওপ্যাথির যে কি দুর্ভাগ্য হয়, সেটা একটুখানি আমরা দেখে নিই। এখন ডাইনামিক হোমিওপ্যাথটা কি করে, যে প্যাথোলজি আজকে বুঝতেই পারছেন
যে কোন জায়গায় পৌঁছিয়ে গিয়েছি। ঘটনা হচ্ছে কি, যেখানেই পৌঁছাক না কেন, হোমিওপ্যাথদের কাছে ডায়নামিক প্যাথোলজিই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবারে একটা মা ও শিশুর কথা বলি। প্রথম শিশুটির কথা বলি। 4 বছরের শিশুটিকে আনা হয়। জন্মের পর থেকে সর্দি কাশি শুরু হলে সারতে সহজে চায় না বা সময় লাগে। যত দিন যায় এর মধ্যে সারার প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং অ্যান্টিবায়োটিক খাওয়ানো সত্ত্বেও 15 দিন 20 দিন হয়তো দেখা যেত আগে সময় লাগতো, এখন তার অনেক বেশি সময় লাগছে। সারার অর্থ শিশুটি মায়ের কথাই, কিন্তু এখানে সারা আমাদের কথাই বলছি না। এবারে অ্যান্টিবায়োটিক খাওয়া সত্ত্বেও এখন শিশুটি যেন একদিনও ভালো থাকছে না। শিশুটি 3 বছরের স্কুলে ভর্তি করানো হয়, এবং অনুসন্ধান করে শিশুটির মধ্যে কিন্তু স্কুল ফোবিয়া ডেভেলপ করে পাওয়া গেল। কারণ আচ্ছা, শিশুটা কিন্তু বলেনি, কথা বেশি বলে, এবং এই যে কেন হলো না, তার বক্তব্য ছিল, কথা ছিল বাচ্চাটা, যে আমার মানে বন্ধু বান্ধব যারা আছে তারা আমাকে যেন কেমন করে, কেমন বলে। এইখান থেকে তার মধ্যে কিন্তু একটা স্কুল ফোবিয়া আসে। আবার এর বোকামির দিক থেকে সে কিন্তু মানে কম নয়। এখন এই সময় এই বাচ্চাগুলো যখন মায়ের কাছে, মায়ের কোলে থেকে খেলে বেরিয়ে মানুষ হবে, সেই সময় এইরকম একটা স্কুলের মধ্যে এইরকম নিজেকে অপমানিত বোধ করছে, স্কুলে যাবে না, এবং মায়ের সাথে কিন্তু মারামারিও করে দেয়, সামান্যতে বিস্তর হয়ে যায়। স্কুলে আন্টিরাও অনেক চেষ্টা করেছে, তাকে কোনো মতেই কিছু করতে পারেনি। খবরাখবর নিয়ে দেখা গেল যে কোনো একদিন কোনো একটা আন্টি কান মুলে দিয়েছিল, সেখান থেকেই কিন্তু তার এই সমস্যার সৃষ্টি। যাই হোক, পরবর্তীকালে আন্টির সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই জায়গাটা কাটিয়ে ওঠা গিয়েছিল। এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আজকের আমরা টিভি মিডিয়ার দৌলতে কত উন্নত দেখুন। এই শিশুটা কে দেখলেই বোঝা যাবে যে মা যে থাইরয়েডের ট্যাবলেট খেত, মায়ের প্রসঙ্গে আসছে পরে, সেই ট্যাবলেটটা কিন্তু সে মুখে দিয়েছে। কেন না, মরবে, হুম, এইভাবে সে মরতে চায়। অনেক প্রশ্ন টশ্ন করে মাকে বাইরে রেখে আলাদাভাবে বাচ্চাটাকে নিয়ে খেলার মধ্যে দিয়ে, গল্পের মধ্যে দিয়ে জানা যায় সে এবং তার মা, বাড়িতে আর কেউ নেই, বাবা বাইরে থাকেন, সিরিয়াল দেখতে দেখতে কোনো একটা সময় এরকম ঘটনা ঘটেছিল, সেখান থেকেই সে সেটা পেয়েছে। তাই বন্ধুরা, সাবধান, এই জায়গাগুলো একটু লক্ষ্য রাখতে হবে আমাদের। যাই হোক, তাকে বুঝিয়ে টুঝিয়ে সবকিছু যা বলার বলা হলো। এই বাচ্চাটাকে যে সমস্ত ইতিহাসটা বললাম সেটা কিন্তু খুব সংক্ষিপ্তভাবেই বললাম, যদিও রোগীলিপি সংক্ষিপ্ত করার অধিকার আমাদের নেই, তাই ক্ষমা করবেন। যাই হোক, এখন
এই রোগীটার মধ্যে মার্কের লক্ষণ কিন্তু মার্কসলের লক্ষণ কিন্তু আমরা সহজে পেলেও খুব সহজেই পাওয়া গিয়েছিল। তার যদি ওই মার্কসলের যে সমস্ত চিত্রগুলো আছে সহজে পাওয়া গিয়েছে, কিন্তু তবুও কিন্তু আমরা চেষ্টা করছি রোগীটাকে বিস্তৃতভাবে জানার। মার্কসল টুসি দেওয়া হয় এবং শিশুটা দীর্ঘদিন ভালো থাকে। এবারে ওই শিশুটার অবশ্য মেনটেনিং কজ সবকিছু জানা যায়নি। মার্কসলে শিশুটা আস্তে আস্তে ভালোর দিকে গেল। এবারে মায়ের সমস্যা থাইরয়েড, বেশি কথা বলবো না, এটা খুব সংক্ষিপ্ত। মায়ের প্রশ্ন ছিল, ডাক্তারবাবু দীর্ঘদিন ধরে থাইরয়েডের ওষুধ খাচ্ছি, ট্রিটমেন্ট করা যাবে? এই ধরনের রোগীরা প্রায় হোমিওপ্যাথের কাছে আসে। এখন আমরা আর কি বলবো, চেষ্টা করে দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ রোগীলিপি করার পর মার্কসল ওষুধটি এই রোগীতে নির্বাচন হয়েছিল। সেটা হচ্ছে, ঘটনাক্রমে বলে রাখি, আমরা যেমন মায়ের থেকে শিশুতে পৌঁছাই, ওষুধ চিনতে সুবিধা হয় ফ্যামিলি হিস্ট্রি থেকে বা বাবা মার কাছ থেকে। আবার বিপরীতটাও কিন্তু আমরা পাই, শিশুর থেকে মায়ের ওষুধটাও কিন্তু আমাদের চিনে নিতে সুবিধা হয়েছে। এটাই হচ্ছে এখানে বলার অর্থ। আর যে কথাটা বলবো সেটা হচ্ছে, এবারে মার্কসল মাকে দেওয়ার পর কিন্তু শারীরিকভাবে তার মধ্যে আমূল পরিবর্তন আসে। শারীরিক দুর্বলতা কেটে যায়। তার যে সমস্ত মেনস্ট্রুয়েশন প্রবলেম গুলো ছিল, ডেট, কালার, পেন, সব সব দিক থেকেই পেশেন্টটাকে ভালো ভালো বোধ করছেন এবং রোগিণীর কথাও ভালো আছি। এবং মুখশ্রীরও পরিবর্তন হয়েছে, আনন্দে এসছে কাজে, যেটা সবসময় শুয়ে বসে কাটাতো সেখান থেকে সে বেরিয়ে আসতে পেরেছে। যাই হোক, এবং সবচেয়ে বড় কথা যেটা, তার মধ্যে একটা ভীষণ ভয় ছিল, সেখানেও সাহস এসছে কাজে কর্মে। এত ভালো থাকার পরও হোমিওপ্যাথির দুর্ভাগ্য আবার কেন? রোগিণীর পিতামাতার বক্তব্য, প্যাথোলজি টেস্ট রিপোর্ট থাইরয়েড বেড়েছে, তাতে হার্টের সমস্যা হবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। এগুলো আমি অবশ্য প্রশ্ন করে করে জানতে পারলাম যে তাতে কি এমন হয়েছে থাইরয়েড বেড়েছে তা। যাই হোক, এবারে আগে বুক ধড়ফড় করতো এবং বুক ধড়ফড় করলেই তাকে শুয়ে পড়তে হতো, সেটাও নেই। প্রস্রাবে জ্বালা করতো, সেগুলোও নেই। তাই সমস্যাটা কি? আপনি বা কেমন আছেন? আপনার কষ্ট কমেছে, মানে সবকিছু কমেছে। থাইরয়েড টেস্ট রিপোর্টে যদি সত্যিই বেড়ে থাকে, প্যাথোলজি টেস্টের রিপোর্ট যদি ঠিকঠাক হয়ে থাকে, তাহলে ওটা কমে যাবে। এখন রোগিণীর পিতার কথায় কি হলো, সব দিকে ভালো আছে সেটা তো মানলাম, তবুও ওই যে পূর্বের চিকিৎসক বলে দিয়েছেন যে কিডনি ড্যামেজ হতে পারে, হাড় নষ্ট হয়ে যেতে পারে, এমন কথাবার্তা, সেই ভয়টা ঢুকে আছে এখানে। আমাদের দুর্ভাগ্য, তাদের, আমার দুর্ভাগ্য বলবো, যে তাদেরকে আমি ডাইনামিক প্যাথোলজি বোঝাতে পারিনি। কারণ একজন হোমিওপ্যাথি কাছে এটাই আসার কথা যে ডাইনামিক প্যাথোলজি অনুযায়ী যদি কোনো রোগী উন্নতি লাভ করে, তাহলে প্যাথোলজি যে কথাই বলুক না কেন, পেশেন্টটা কিন্তু কিওর হবে। ডাইনামিক প্যাথোলজি যদি পেশেন্টটাকে বলে ভালো আছে, তাহলে কিন্তু প্যাথোলজি
যে কথাই বলুক না কেন পেশেন্ট কিওর হবে। আশা করি সম্মানিত উপস্থিতবৃন্দ একমত হবেন এই কথায়, কারণ এটা তো আর আমার কথা না, এটা হচ্ছে ফিলোসফির কথা। যাই হোক, মার্কেট রোগে কিরকম হয়? ভায়োলেন্ট অ্যাঙ্গার, ভায়োলেন্ট ম্যানিয়া। আগেও বলেছি, আবারও বললাম, ভায়োলেন্ট এবং আর্লি এই শব্দগুলো কিন্তু মার্কের মধ্যে খুব গুরুত্ব দিতে হবে। যদি এটা সিফিলিটিক মায়াজমের মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু মার্কসলেও কিন্তু গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এবারে যে কোনো শারীরিক রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এই কষ্টগুলো যদি দেখতে পাই, তাহলে কিন্তু মার্কুরিয়াসের কথা, মার্কুরিয়াসের কথা ভাবতে পারব। এখন 18-20 বছরের যুবক সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছিল, হঠাৎ হাত পা চোখ মুখ ফুলে যাচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখতে পেলাম কি না, তার 80% কিডনি ড্যামেজ হয়েছে। এই যে দ্রুত ক্ষতিকর অবস্থায় পৌঁছে গেল পেশেন্টটা, এটাই কিন্তু সিফিলিটিক মায়াজমের প্রভাবে ঘটছে। অন্যান্য মায়াজম, শরীর তো অবশ্যই আছে, সাইকোটিক মায়াজমও থাকতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু এই যে দ্রুত 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 কথাটা বলার জন্যই কিন্তু এই কিডনি ড্যামেজের কথাটা বললাম। বা আরো আমরা দেখতে পাই রেনাল ফেলিওর। এখন 12, 13, 14 বছর বয়সে, 15 বছর, 16 বছর বয়সে এই রোগগুলো কেন হবে? এটা তো ভাবার বিষয়। নিশ্চয়ই এর পিছনে সিফিলিটিক মায়াজম আছে, তাই এত দ্রুত এই যুবকটিকে ক্ষয়ের দিকে, ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, কারণ এগুলো ধ্বংসাত্মক রোগ। এবারে আমরা সিফিলিটিক মায়াজম নিশ্চয় মাকসলের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে মাকসলকে আরো আরো ভালো করে চিনতে গেলে আমরা সিফিলিটিক মায়াজমের সিমটমস গুলোকে খুব ভালো করে চিনে নেওয়ার চেষ্টা করব। এদের মধ্যে অনিয়মিত দূর ভ্রমণ, পাহাড়ে ইচ্ছা থাকে, এটা অস্থিরতা বা খেয়াল থেকেও কিন্তু হতে পারে। বা এই যে মার্কসওয়াল পেশেন্টটা যদি স্থূলবর্তীর দিকে এগিয়ে যায়, সেখান থেকেও হতে পারে। আবার স্থূল মানে স্থূলবুদ্ধি সম্পন্ন ব্যক্তি বলেই যে একেবারে মানে উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরে বেড়াবে, সেটাও কিন্তু বলা যায় না। আপনি যদি রিয়েলি মার্কসওয়ালের পেশেন্ট হয়, এই যে কালকে হিল্লি থেকে ঘুরে এলো, আজকে দিল্লি, আপনি মার্কসওয়ালের পেশেন্ট হলে কিন্তু তাকে যতই বোঝান না কেন, তাকে বুঝিয়ে রাখতে পারবেন না, সেখান থেকে কোনো মতেই তাকে নিরত রাখতে পারবেন না সেই কাজ থেকে। এইবারে যদি আপনি শাসন করেন বা জোর করেন, তাহলে কিন্তু রেহাই নেই, তার প্রতিক্রিয়া কিন্তু মারাত্মক। এই জায়গাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রতিক্রিয়াটা হচ্ছে মারাত্মক এদের। কারণ এদের মধ্যে সব সময় একটা ধ্বংসাত্মক ক্রিয়া, ডিস্ট্রাকটিভ নেচার কাজ করে। এরা পালাতে চায় এবং এরা কিন্তু সকলকে শত্রু ভাবে, মানে এনিমি সারাউন্ডেড বাই, এইটা যেন সব সময় তার মধ্যে, মানে যদি মার্কসওয়ালের পেশেন্ট হয়, তার মধ্যে সব সময় কুড়ে কুড়ে খায়। যার জন্য কি হয়, সে পালিয়ে বাঁচতে চায়। অথবা এটাও হতে পারে, এই যে পাহাড়ে দুর্ভ্রমণ, সেটাও কিন্তু হতে পারে ওই তার যেহেতু চারিদিকে শত্রু, সেই কারণেও হতে পারে। এটা কিন্তু
ভাবনাটা আপনাদের মধ্যে দিয়ে দিলাম, আপনারাও ভাববেন, সংযোজন পর্বে নিশ্চয়ই জায়গাগুলো তুলে ধরবেন আপনারা সকলকে। আচ্ছা, এদের কাজকর্মে কথাবার্তায় কিন্তু খুব তাড়াহুড়ো, খুব দ্রুত বলবে। আরেকটা কথা মনে রাখতে হবে, দ্রুত বলবে দুটো কারণে হতে পারে। হয় ভুলে যাওয়ার ভয়, আর না হলে এ তো ভাবে না, এর বোধ বুদ্ধি নেই, কি বলছে কেন বলছে বা বলা উচিত হবে কিনা, এর মধ্যে তো সেই ভাবটা নেই। তাই তাড়াহুড়ো করে সে যা আসে তাই বলে দেয়। আবার এদের মধ্যে কিন্তু অনিচ্ছাকৃত কান্নাও দেখা যায়, যা মাকসলের পেশেন্টকে কিন্তু স্বস্তি দেয়। মানে কেন কান্না হচ্ছে, কেন কান্না পাচ্ছে, সে কিন্তু আপনাকে বলতে পারবে না মাকসলের পেশেন্ট। কিন্তু যদিও অন্যান্য ওষুধেও আছে সিমটম, কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, এই কান্নাটা তাকে কিন্তু স্বস্তি দেয়, শান্তি দেয়। সিফিলিস জোশের উপর ক্ষমতা সম্পন্ন ওষুধ, বিষণ্ণ হওয়া, রাত্রে ভয়, রাতে আশঙ্কিত, রাতে অস্থিরতা থাকাটা খুব অস্বাভাবিক কি? এবারে মার্কের মানসিক লক্ষণের গুরুত্ব বিশেষ না থাকলেও একটা কথা মাথায় রাখতে হবে, রোগীকে আমরা যে অবস্থায় আমরা পাই না কেন, রোগীটা মাকসল বা সিফিলিটিকের মায়াজমে হলে সে কিন্তু জড়তার দিকে এগিয়ে যাবে। এই জায়গাটা আমরা যদি পেশেন্টের কাছ থেকে অনেক সময় ঠিকঠাকভাবে উদ্ধার করতে পারি, তাহলে কিন্তু আমাদের পেশেন্টটার চিনতে ভুল হবে না। যদি অতীত ইতিহাসকেও আমরা ভালোভাবে লক্ষ্য করতে পারি, সেখান থেকেও কিন্তু আমরা মাকসলের চিত্রটা দেখতে পেতে পারি। যাই হোক, আর দীপেন মনে হয় সময় হয়ে গেছে। হ্যালো। হ্যাঁ স্যার, অনেকটা আচ্ছা 11টা প্রায় হতে চলবে স্যার। আজকে আচ্ছা যদি আর আচ্ছা, ঠিক আছে। এবারে হ্যাঁ, আর বলবো না, এখানেই স্টপ করবো। আচ্ছা ঠিক আছে, এখানেই থাক। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, আজকে স্যার সকলকে অতদূরই থাক। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ স্যারকে। একটা সুন্দর আলোচনা শুনলাম। শুধু মার্কসল নয়, মার্কসলের সাথে সাথে আমরা অনেকগুলো বিশেষ করে সিফিলিস মায়াজমের একটা পরিচয় পেলাম। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপর সংযোজন পর্বে যাব। আমাদের মাঝে স্যার আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর রমন্নাথ চক্রবর্তী। আমি স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার বলুন। আজকে আমি রঘুনাথ, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে কৃতজ্ঞতা জানাচ্ছি যে সুন্দর আলোচনা হয়েছে। এবং মার্কসল তো এইভাবে শুধু আলোচনা করলে হবে না, প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটাও দেখতে হবে মায়াজামের। এবং আরেকটা কথা হচ্ছে কি, এই মাছের যে আলসারের কথাটা বলা হয়েছে ওখানে, এরকম দিয়ে আজকাল অনেকেই এরকম পশু চিকিৎসা বা মাছের চিকিৎসা এইগুলোর সঙ্গে হোমিওপ্যাথি ব্যবহার এরকম একটা কিন্তু অনেকেই করছেন, বা তাতে যে সফল হননি তা নয়, কিন্তু তবু আমি মনে করি হোমিও দর্পণের এই মঞ্চ থেকে এই কথাগুলো বোধহয় না বলাই বেটার। কারণ আমরা আমাদের যে শর্ত যেটা, সেটা হচ্ছে কি, আমরা যে ওষুধটা প্রয়োগ করব সেইটা তার প্রুভিং হয়েছে। যেমন মানুষ যখন হয়েছে, মানুষ যদি হয়ে থাকে তাহলে মানুষের উপর প্রুভিং হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা ওষুধ দিই। তেমনি যদি মাছের যদি হয়ে থাকে, মাছের উপর প্রুভিং করে তার ভিত্তিতে আমরা চিকিৎসা করবো, সেটা মানুষের প্রুভিং এর উপর ভিত্তি করে কেন করবো? এখানে হয়তো দেখা যাচ্ছে যে তার আলসারেশনের ফর্মটা দেখা যাচ্ছে, যে আলসারেশনের ফর্মটা তার দেখে আমরা সিপিলিটি স্টিগমাটা বুঝতে পারছি।
কিন্তু কথা হচ্ছে আদার্স তো আরো কিছু লাগবে। হ্যাঁ, সেই জায়গাগুলো তো আমরা পাবো না। এখন কেউ যদি স্পেসিফিক্যালি যদি এখান থেকে এরকম চিকিৎসা করে সফলতা হন, সেই সফলতাটা কিওর না কিওর নয়, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে অনেক। তার ফলে আমি আমি রোগীকে ছোট করার জন্য বলছি না। আমার মনে হচ্ছে যে এই ধরনের বক্তব্যগুলো না রাখাই ভালো, যেহেতু আমাদের মানসিক চিকিৎসা উই ট্রিট দ্য ম্যান অ্যাজ এ হোল, যেহেতু আমরা, ফলে এই জায়গাটা আমাদের একটু সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। একটু একটু বলবো এই প্রসঙ্গে। পেন। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা। আহ ধন্যবাদ অমরদাকে এরকম একটা বলার জন্য। কিন্তু কথা হচ্ছে কি, যে আমি কিন্তু প্রথমেই এটা যে ভুল বলছি সেটার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী। কারণ প্রবীণ হচ্ছে না মানে হবে না। এইটা দাঁড়িয়ে আমার একটা বক্তব্য ছিল যে আমরা যে সালফারটাকে ব্যবহার করছি এই যে অন্যায়ভাবে, এই ক্ষতিকর দিকটাকে তুলে ধরার জন্য কিন্তু বলেছি। আর আমি যেটা করেছি, নকশাল বলে ভুল করেছি। এখন অনেক সময় কি হয় যে আমরা এই গাছের উপর, জন্তু জানোয়ারের উপর ওষুধ প্রভিং করে, যদিও এটা তো অবজার্ভের উপরই নির্ভর করে। আর যেমন অনেক পশু চিকিৎসা, অনেকেই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন এবং তাতে রেজাল্টও খুব ভালো দেখা যায়। এখন শিশু, পাগল এদেরকে তো অবজারভেশনের উপরেই নির্ভর করতে হয়। সেই দিক থেকে তাকালে বললাম, কিন্তু এটা যে ভুল সেটা আমি বুঝতে পারি। ধন্যবাদ আমাদেরকে। হ্যাঁ, শিশু বা পাগলের ক্ষেত্রে শুধু অবজারভেশন না, তার বংশ ইতিহাসটা আমাদের নিতে হয়। তার ছোটবেলার ইতিহাসগুলো আমরা পাই তো, সেই জায়গাগুলো আমরা ধরতে পারবো। আর আমাদের তো যেটুকু জ্ঞান সেটা হচ্ছে হোমিওপ্যাথি, আমরা ওই মুভিং করে যেটুকু পেয়েছি তার উপর ভিত্তি করে। এখন অবশ্যই। অনেকে সফলতা অর্জন করেননি এ কথা নয়, সফলতা অর্জন করেছেন, অনেকে বই লিখেছেন এবং ওখানে হোমিওপ্যাথির কথা বলছেন। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আমরা তো হোমিও দর্পণ, তো বিশুদ্ধ না, হোমিও ঠিক দর্পণ ঠিক থেকে, ঠিক। হ্যাঁ, বিশুদ্ধ এই ধন্যবাদ। জায়গাটা থেকে আমরা পশু পাখি একটা ভুল বার্তা যেতে পারে। কারণ অ্যানিম্যাল সারা জীবন সিঙ্গেল মেডিসিন এতবার বললেন, তাও তো সিঙ্গেল মেডিসিন করে না লোক। ফলে অন্য কিছু না বলাই মনে হয় ভালো মনে হয়। এটা না, অন্যভাবে ঠিক নেবে ঠিক না, ঠিক অন্যভাবে ঠিক। নেবেন, এটা যুক্তিটা আমার বোঝার চেষ্টা করো। না না না, ঠিক। একটুও, আরে আমি জিনিসটা বুঝেছি এবং বুঝেই কিন্তু প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু ওখানেই ক্ষমা চেয়ে নিয়েছি। কারণ প্রবীণ জিনিসটা তো বুঝতে হবে। হোমিওপ্যাথিটাকেই হারিয়ে ফেললাম। প্রবীণ শব্দটা যখনই হারিয়ে যাবে, হোমিওপ্যাথি হারিয়ে যাবে আমার কাছ থেকে। হোমিওপ্যাথি হারাবে না আমার কাছ থেকে। ঠিক আছে, ধন্যবাদ। চলুক। ধন্যবাদ দুই স্যারকেই। আচ্ছা, আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন। স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার উপরে। পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি কি আছেন? হ্যাঁ স্যার, আছেন তো? পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি মিউট হয়ে আছেন। স্যারের নেটওয়ার্কের সমস্যা খুব মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্ন নেব। আজকে যতটুকু আলোচনা হলো তার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আমাদের স্যারেরা আছেন। যতটুকু আলোচনা হলো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার সবাইকে। আমি ডাক্তার নিহার রঞ্জন রায়, আমার বাড়ি বাংলাদেশে গোপালগঞ্জ জেলায়। আমি স্যারের আলোচনা শুনলাম, শেষের দিকটা আমি বাইরে ছিলাম, তো লাস্টে এসে
স্যার একটা বিষয়ে একটু বললেন মনে হলো যে মার্কসলের তো তেমন মানসিক দিক নেই, এরকম বোধহয় একটা কথা স্যারে বললেন। এই বিষয়টা আমি স্যারের কাছ থেকে একটু পরিষ্কারভাবে বুঝতে চাই। কারণ যেহেতু সিফিলিটিক মায়াজমের মূল কথা হচ্ছে ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিজেনারেশন। তো এই যে ডিস্ট্রাকটিভ এবং ডিজেনারেশনটা তো মূলত নৈতিকভাবেই হয় মানুষের। সেক্ষেত্রে স্যারে মার্কসলের মায়াজমিটিক মানে মাইন্ড তেমন নেই বললেন মনে হলো। এই বিষয়টা আমি স্যার কাছ থেকে একটু পরিষ্কার বুঝতে চাই। আচ্ছা, স্যার আপনি উত্তর দেবেন। রঘুনাথ স্যার, ডক্টর রঘুনাথ স্যার, আপনি উত্তরটা দেন। ধন্যবাদ দাদা। এখন যেটা ঘটনা হচ্ছে, আমরা যেমন মার্কসের চিত্রটা একদম পরিষ্কার চিত্র যেভাবে পাই, তার ফিজিক্যাল, জেনারেল, কিন্তু মেন্টাল সিমটমসগুলোকে বা মেন্টাল জেনারেল সিমটমসগুলো কিন্তু আমরা সেই মতো পিকচার খুব একটা সহজে ধরা পড়ে না আমাদের কাছে। এই জায়গাগুলো কিন্তু খুব জটিল হয়। আমি বলেছি তার মানসিক সিমটমসগুলো কিন্তু আমি ব্যাখ্যা করে করে গেছি একের পর এক। এখন না থাকলে আর বলা তো হবে না, নিশ্চয়ই আছে বলেই বললাম। হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই আছে। কে বললো মানসিক সিমটমস, মেন্টাল সিমটমস মার্শালের নেই? প্রচুর আছে, প্রচুর। আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, সেটা অন্য কথা। ধন্যবাদ দাদা প্রশ্নটা করার জন্য। আচ্ছা, মেন্টাল সিমটম অনেকগুলো আমাদের আলোচনা হয়েছে, আপনি হয়তো শেষের দিকে ছিলেন, স্যার অনেকবার বলেছেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, মার্কসলের স্ট্যাম্প মারা সিমটমস কি, যে ওইটা হলেই আমরা মার্কসল বলতে পারবো, এরকম কোনো মেন্টাল সিমটমস যদি আমরা জানতে পারি, এটাই প্রশ্ন। পার্থ এই ক্ষেত্রে প্রদীপ চৌধুরী। হ্যাঁ স্যার, করুন। ধন্যবাদ পার্থদাকে এরকম একটা প্রশ্ন করার জন্য। কিন্তু মার্শালের স্পেসিফিক ওই রকম কোনো সিমটমস আছে বলে আমার জানা নেই, কারোর জানা থাকলে নিশ্চয়ই বলবে। কিন্তু যেটা হয় সাধারণত, এই যে স্টেজটা, এই স্টেজটা কিন্তু আমরা সাধারণত মানে টার্সিয়ারি স্টেজে গিয়ে বা ইনস্যানিটি পেশেন্ট যখন আমরা পাই, তখন কিন্তু আমরা এইগুলো দেখতে পাই। বর্তমান দিনে যে সিজোফ্রেনিয়া পেশেন্টগুলো আমরা পাচ্ছি, সেখানেও কিন্তু তারা পালিয়ে বাঁচতে চায়। এখন ঘটনা হচ্ছে কি, যে এগুলো আবার অনেক সময় ওই সিজোফ্রেনিয়া পেশেন্টের মধ্যে ওটা কিন্তু সাধারণ লক্ষণ হিসাবেও দেখা যায়। এইখানে একটা গোলমেলের ব্যাপার আছে আমাদের মধ্যে, সেই জন্য আমার অতটা ক্লিয়ার নই। যদি কারোর জানা থাকে বলবে নিশ্চয়ই। ধন্যবাদ। হ্যাঁ, পার্থ প্রদীপ চৌধুরী স্যার, আপনি কিছু অ্যাড করুন স্যার। স্যার হয়তো শুনতে পাচ্ছেন না, মানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে আমরা আলোচনা এখানে শেষ করবো, অনেকটা সময় পার হয়ে গেছে। না, আর প্রশ্ন স্যার দেখছি না। আমি স্যারের অনুমতি নিয়ে আজকের আলোচনা শেষ করতে চাইছি, স্যার যদি অনুমতি দেন। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন না থাকে বন্ধ করে দাও।
শুভরাত্রি। আচ্ছা, সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। সকলকে শুভরাত্রি জানাই। আবার আমরা হোমিও দর্পণে এক হবো, আমরা মেসেজে জানিয়ে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আজকের আলোচনা এখানে শেষ করলাম।